গল্পের শুরুতেই আমরা দেখছি একজন লোককে, যে মাত্রই গোসল সেরে ফিটফাট হয়ে তৈরি হচ্ছে একটি মেয়ের সাথে ফোনে সারারাত মিষ্টি মিষ্টি কথা বলার জন্য। তার হাবভাব দেখে মনে হচ্ছে সে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে। কিন্তু পরের মুহূর্তেই লোকটির মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে ফুটে ওঠে ভয় আর আতঙ্কের ছাপ। সে ধীরে ধীরে তার পাশের কম্বলটা সরাতেই দেখতে পায় খাটের উপর পড়ে আছে একটি লাশ। আর সেই লাশটা আর কারো নয়, তারই ছোটবেলার বন্ধু সাঙ্গনুর। লোকটি যখন আতঙ্কে পাথর হয়ে গেছে, ঠিক তখনই যে মেয়েটির সাথে সে কথা বলতে যাচ্ছিল, সেই মেয়েটি হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে লোকটির উপর। তার গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে ধরে ততক্ষণ পর্যন্ত টানে যতক্ষণ না সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে একজন বিকৃত মানসিকতার খুনি হিসাবে। আর ঘরের বাইরে তখন পুলিশের সাইরেনের শব্দ। কিন্তু পুলিশ ভেতরে ঢোকার আগেই লোকটি সেখান থেকে হাওয়া হয়ে যায়। বন্ধুরা, গল্পের শুরুতেই আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কি হচ্ছে সব? কে এই লোকটি, আর কেনই বা এই মেয়েটি তার সাথে এমন করল? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে গল্পের গভীরে প্রবেশ করতে হবে। চলুন এবার 15টা বছর পেছনে ফিরে যাই। এই লোকটির নাম সাং বিয়াও। আজ থেকে 15 বছর আগে সে ছিল এক সিরিয়াল কিলার, যে কিনা ঠান্ডা মাথায় পরপর 7-7টা খুন করেছিল। কিন্তু আইনের চোখে ধুলো দিয়ে প্রমাণের অভাবে সে মাত্র একটি খুনের জন্য দোষী সাব্যস্ত হয় এবং তার সাজা হয় 15 বছরের জেল। এই রায় শুনে নিহতদের পরিবার কান্নায় ভেঙে পড়েছিল। তাদের বুকের ভেতরটা রাগে আর হতাশায় জ্বলে যাচ্ছিল। তারা মনে মনে প্রতিজ্ঞা করেছিল এই শয়তানকে তারা নিজের হাতে ছিঁড়ে ফেলবে। সেই সময় জিয়াও চুই নামের একজন তরুণ পুলিশকর্মী রাগে কাঁপতে কাঁপতে খুনি সাং বিয়াওয়ের দিকে এগিয়ে গিয়ে হুমকি দিয়েছিল, 15 বছর পর তোর সাথে আমার আবার দেখা হবে। আর সেই ভিড়ের মধ্যেই এক কোণে দাঁড়িয়েছিল একটি ছোট্ট মেয়ে। তার বড় বড় চোখে ছিল রাজ্যের অসহায়ত্ব আর তীব্র ঘৃণা। মেয়েটির নাম জিয়াওজিং, আর সে ছিল ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ক্যাপ্টেনের একমাত্র মেয়ে। এই ঘটনার মাত্র 3 মাস আগেই জিয়াওজিংয়ের বাবা ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে তার পথেই দাঁড়িয়ে আছে সাক্ষাৎ যমদূত খুনি সাং বিয়াও। দুজনের দেখা হওয়ার সাথে সাথেই সাং বিয়াও অত্যন্ত নিখুঁতভাবে ক্যাপ্টেনের গলায় ছুরি চালিয়ে দেয়। আঘাতটা এতটাই আকস্মিক ছিল যে ক্যাপ্টেন কিছুক্ষণ পর বুঝতে পারেন তার সাথে কি ঘটেছে। তিনি রক্তাক্ত গলায় ছটফট করতে করতে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, শুধু শেষবারের মতো তার মেয়েকে একবার দেখার জন্য। কারণ সেদিন ছিল মেয়েটির জন্মদিন, আর বাবা কথা দিয়েছিল ডিউটি শেষ করে মেয়ের সাথেই দিনটা কাটাবে। পরদিন সকালে পুলিশকর্মী জিয়াওচুই কেক হাতে ক্যাপ্টেনের বাড়িতে হাজির হয়। কিন্তু সেখানে গিয়ে সে এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পায়। কিন্তু জিয়াওজিং কাঁদেনি। সে ছিল অস্বাভাবিকভাবে শান্ত। তার ছোট্ট মনে হয়তো গেঁথে গিয়েছিল যে তার বাবা ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি হয়তো জেগে উঠবে। এভাবেই কেটে যায় দীর্ঘ 15টা বছর। আজ সেই তরুণ পুলিশকর্মী জিয়াওচুই বুড়ো হয়েছেন পুলিশ টিমের নতুন ক্যাপ্টেন। আর তার প্রথম কাজটাই হলো জেলখানার গেটে দাঁড়িয়ে সেই পুরনো শত্রু সাং বিয়াওয়ের জন্য অপেক্ষা করা। অন্যদিকে সেই ছোট্ট মেয়ে জিয়াওজিংও এখন বড় হয়ে গেছে। বাইরে থেকে দেখলে তাকে একজন অত্যন্ত দয়ালু আর মিষ্টি মেয়ে বলে মনে হয়। সে সঙ্গীত ভালোবাসে, স্বপ্ন দেখে একদিন বড় মঞ্চে বেহালা বাজানোর। আর অবসর সময়ে পুলিশ স্টেশনে গিয়ে ভলান্টিয়ার হিসেবে কাজ করে, কোনো অভিযোগ ছাড়াই। ছোটবেলায় তার মা তাকে আর তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। বাবার মৃত্যুর পর সে পুরোপুরি একা হয়ে যায়। সৌভাগ্যক্রমে পুলিশ স্টেশনের আঙ্কেলরাই তাকে রাজকন্যার মতো ভালোবাসায় বড় করেছে। সবাই তাকে নিজেদের মেয়ের মতোই দেখে। কিন্তু এতগুলো মানুষের ভালোবাসাও তার ভেতরের আগুনকে নেভাতে পারেনি। বাবার মৃত্যুর দিন থেকে জিয়াওজিংয়ের ভেতরের শিশুটি মরে গিয়েছিল। ঘৃণা আর প্রতিশোধের আগুন তাকে গত 15 বছর ধরে তাড়িয়ে বেরিয়েছে। সে শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল। আর আজ সাং বিয়াও জেল থেকে ছাড়া পাওয়ায় তার সেই সুযোগ এসে গেছে। সাং বিয়াও জেল থেকে বের হয়েই অধৈর্য হয়ে একজন কলগার্লকে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর সেই মেয়েটি ফিরে এসে দালালের কাছে অভিযোগ করে যে আজ রাতে সে এক বিকৃত মানসিকতার লোকের পাল্লায় পড়েছে। আর ঠিক তখনই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। দুজন লোক রাস্তার পাশে প্রস্রাব করছিল। হঠাৎ একজন আরেকজনের জুতোর উপর প্রস্রাব করে দেয়। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এবং একজন আরেকজনের গাড়িতে উঠে পড়ে। আর এই পুরো ঘটনাটি আড়াল থেকে দেখছিল জিয়াওজিং। সে নিজেও অবাক হয়ে যায়, কে এই লোক যে কিনা তার আগেই তার প্রতিশোধ নিতে সাহায্য করছে। সাং বিয়াও জেল থেকে বের হওয়ার পরদিনই শহরে একটি খুন হয়। ক্যাপ্টেন চুই স্বাভাবিকভাবেই তাকে সন্দেহ করে,
কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজে সাংবিয়াওয়ের শক্তপোক্ত অ্যালিবাই থাকায় পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেই রাতে জিয়াওজিং দেখতে পায় তার সৎবাবা আবারও তার মাকে মারধর করছে। জিয়াওজিং লোকটিকে শান্তভাবে বলে, তোমার মরার দিন ঘনিয়ে এসেছে। লোকটি তার কথাকে পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দেয়। পরের দিনই পথচারীরা আরও একটি মৃতদেহ আবিষ্কার করে। সাংবিয়াও সকালে দৌড়ানোর সময় সেই মৃতদেহটি দেখতে পায় এবং লক্ষ্য করে যে খুনের ধরনটি হুবহু তার পুরনো কৌশলের মতো। সে বুঝতে পারে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। হঠাৎ তার চোখ পড়ে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা জিয়াওজিংয়ের ওপর। সে পাগলের মতো জিয়াওজিংয়ের পিছু ধাওয়া করে, কিন্তু জিয়াওজিং আর সেই ছোট্টটি নেই। সে চোখের পলকে সাংবিয়াওকে পেছনে ফেলে পালিয়ে যায়। জিয়াওজিংয়ের উদ্দেশ্য সফল হয়েছে, এখন বাকিটা পুলিশি। মাত্র দুদিনে 3টে খুন। ক্যাপ্টেন চুই রাগে আর হতাশায় দিশেহারা, কিন্তু প্রমাণের অভাবে সে কিছুই করতে পারছে না। সে বুঝতে পারে জিয়াওজিংয়ের আগেই অন্য কেউ সাংবিয়াওয়ের ওপর প্রতিশোধ নিতে চাইছে, আর এই লোকটি হলো একজন কসাই যার নাম সাংগৌ। সে সাংবিয়াওকে খুন করার জন্য তার হোটেলে পৌঁছায়, কিন্তু সাংবিয়া অলে থেকেই সতর্ক ছিল। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হতে যাচ্ছিল, কিন্তু ঠিক সময় পুলিশ এসে পড়ায় সাংগৌ পালিয়ে যায়। অন্যদিকে জিয়াওজিং ভেবেছিল তার সৎবাবার মৃত্যুর পর তার মা হয়তো শান্তিতে থাকবে, কিন্তু দরজা খুলে সে তার মায়ের মৃতদেহ দেখতে পায়। তার মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখে জিয়াওজিংয়ের পৃথিবী যেন থমকে যায়। সে অসহায়ভাবে ঘরের এক কোণে বসে নিজের আঙুল কামড়ানো শুরু করে। ভেঙে পড়লেও জিয়াওজিং আবারও নিজেকে সামলে নেয়। সে সেই রাতের কসাই সাংগৌয়ের আক্রমণের কৌশলটি মনে করতে থাকে। পুরনো কেস ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে সে এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। সে বুঝতে পারে 15 বছর আগে খুনি একজন ছিল না, ছিল দুইজন। একজন ছুরি দিয়ে আঘাত করতে ভালোবাসত, আরেকজন কোপাতে। তারা ছিল সাংবিয়াও এবং সাংগৌ। তারা ছোটবেলার বন্ধু ছিল এবং একই মহিলাকে ভালোবাসত। সাংবিয়াও যখন জানতে পারে যে সাংগৌ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখন সে তাদের দুজনের ভালোবাসার মানুষটিকেও খুন করে ফেলে। এই কষ্ট সহ্য করতে না পেরেই সাংগৌ পুলিশের কাছে গিয়ে সাংবিয়াওয়ের বিরুদ্ধে সাক্ষী দেয়, যার কারণে সাংবিয়াওয়ের জেল হয়। জিয়াওজিং পুলিশ স্টেশন থেকে সাংগৌয়ের তথ্য বের করে এবং নিশ্চিত হয় যে সেই হলো দ্বিতীয় খুনি। আর আমরা দেখতে পাই কসাই সাংগৌ কাজ থেকে বাড়ি ফিরেছে, কিন্তু তার বাড়ির আলো জ্বলছে না। সে ভেতরে মোমবাতি খুঁজতে যায়, আর ঠিক তখনই তার পায়ের নিচে কাঁচার টুকরো ফুটে যায়। লোকটি এতটাই ভয়ঙ্কর যে তার মুখে কষ্টের কোনো ছাপও দেখা যায় না। সে বুঝতে পারে আজ রাতে তার বাড়িতে কোনো অনাহত অতিথি এসেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের আলো জ্বলে ওঠে, আর উল্টো দিকে যে বসে আছে তাকে দেখে সাংগোর রক্ত হিম হয়ে যায়। সে আর কেউ নয়, সেই ছোট্ট মেয়ে জিয়াওজিং। জিয়াওজিং ঠান্ডা মাথায় সাংগৌকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করে। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম, চলুন এখন দেখি সেখানে আসলে কি ঘটেছিল। জিয়াওজিং সাংগোকে হত্যা করার পর তার মৃতদেহটি গোপনে সাংবিয়াওর ঘরে নিয়ে আসে এবং এমনভাবে সবকিছু সাজিয়ে রাখে যেন সাংবিয়াওই এই খুনটা করেছে। এরপর সে কল গার্ল সেজে সাংবিয়াওকে ফোন করে এবং সুযোগ বুঝে তার ওপর অতর্কিত হামলা চালায়। এইভাবেই সে সাংবিয়াওকে একজন বিকৃত খুনি হিসেবে পুলিশের সামনে তুলে ধরে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সাংবিয়াওকে হাতে নাতে ধরে ফেলে। নিজের নিখুঁত পরিকল্পনা সফল হওয়ায় জিয়াওজিং খুশি মনে কনসার্টের টিকিট কাটে এবং নিজেকে সুন্দর করে সাজানোর জন্য তৈরি হতে থাকে। কিন্তু সে ভাবতেও পারেনি যে সাংবিয়াও পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর ক্ষমতা রাখে। অ্যাম্বুলেন্সে নিজেকে শিকারী থেকে শিকার হিসাবে দেখিয়ে সাংবিয়াও সেখান থেকে পালিয়ে যায় এবং মিডিয়ার সামনে গিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করে। সাংবিয়াওয়ের এই কাজে ক্যাপ্টেন চুই অসহায় হয়ে পড়েন। তিনি তাকে ধরতে চান, কিন্তু কোনো প্রমাণ তার হাতে নেই। জিয়াওজিং তখন ক্যাপ্টেনকে এসে বলে, দুষ্টের জয়লাভের একমাত্র কারণ হলো ভালো মানুষদের নিষ্ক্রিয়তা। পুলিশ যদি অযোগ্য না হতো তাহলে একজন লোক বিছানায় বাঁধা অবস্থাতেও কি পালিয়ে যেতে পারত? অন্যদিকে সাংবিয়াও সাংগৌর বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা মেলানোর চেষ্টা করে। সে বুঝতে পারে অন্য কেউ তার শিকারকে মেরে দোষটা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। পুরনো কথা ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় সেই সব মানুষদের কথা যাদেরকে সে আর সাংগৌ মিলে খুন করেছিল, আর তখনই তার মনে পড়ে যায় জিয়াওজিংয়ের সৎ বাবার মুখ। সে একটি ইন্টারনেট ক্যাফেতে গিয়ে তথ্য জোগাড় করে এবং জানতে পারে যে জিয়াওজিং আসলে তারই হাতে নিহত পুলিশ ক্যাপ্টেনের মেয়ে।
সমস্ত ঘটনা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে সেই শান্তশিষ্ট দেখতে মেয়েটি। সাংবিয়াও এবার আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে একটি পুলিশের গাড়ি চুরি করে এবং পুলিশ সেজে স্টেশন থেকে জিয়াওজিংয়ের ঠিকানা বের করে। আর অন্যদিকে জিয়াওজিংও জানত সত্যটা জানার পর সাংবিয়াও অবশ্যই তার কাছে আসবে। সে তার জন্যই অপেক্ষা করছিল। অবশেষে সাংবিয়াও তার সামনে এসে হাজির হয়। কিন্তু সাংবিয়াওয়ের মুখোমুখি হওয়াটাই ছিল জিয়াওজিংয়ের পরিকল্পনার শেষ ধাপ। সে দৌড়াতে দৌড়াতে গোপনে ক্যাপ্টেন চুইকে তার অবস্থান জানাতে থাকে এবং সাংবিয়াওকে একটি পার্কে নিয়ে আসে। সেখানে দোলনায় দুলতে দুলতে সে সাংবিয়াওকে বলে, আমার আজকের এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী। এই বলে সে সেই কুকুরের শিকলটা নিজের গলায় পেঁচিয়ে নেয়। জিয়াওজিং জানত আইনের মাধ্যমে সাংবিয়াওকে মৃত্যুদণ্ড দেওয়াই হবে তার বাবার মৃত্যুর আসল প্রতিশোধ। তাই সে নিজের জীবন দিয়ে হলেও সাংবিয়াওয়ের ওপর হত্যার দায় চাপিয়ে দিতে চেয়েছিল। সাংবিয়াও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। সে জীবনে বহু খুন করেছে, কিন্তু কখনো ভাবতেও পারেনি যে তার চেয়েও বেশি নিষ্ঠুর এবং ঠান্ডা মাথার কেউ থাকতে পারে। সে কিছু বুঝে ওঠার আগেই ক্যাপ্টেন চুই পুলিশ নিয়ে এসে তাকে ধরে ফেলে। 15 বছর পর সাংবিয়াও আবার আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, কিন্তু এবার জিয়াওজিংয়ের আত্মত্যাগের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গল্পের শেষে ক্যাপ্টেন চুই প্রথমবারের মতো জিয়াওজিংয়ের ঘরে আসেন। সেই ঘর জুড়ে ছিল একটি দুঃখী মেয়ের 15 বছরের যন্ত্রণার ইতিহাস। আর সেই মুহূর্তে ক্যাপ্টেন চুই অবশেষে বুঝতে পারেন জিয়াওজিংয়ের বলা সেই কথাটার অর্থ। দুষ্টের জয়লাভের একমাত্র কারণ হল ভালো মানুষদের নিষ্ক্রিয়তা। এই রকম গভীর এবং ভাবনার খোরাক জোগানো আরও গল্পের সাক্ষী হতে চাইলে আমাদের সাথে থাকুন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। এই গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পের সাথে।